জীবন মানে গতি, জীবন মানে ছন্দ। একটা মানুষ বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ে যান যখন তার এই ছন্দ বা গতি বাধাপ্রাপ্ত হয় এবং এটি তখন রোগ হয়ে যায়। সেই রোগটির নাম আমরা জানি মুভমেন্ট ডিসঅর্ডার। এটি নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। আরোগ্য নিকেতনের এই বিষয়ে আজকে কথা বলতে দুজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব হেলাল, নিউরোলজিস্ট ও মুভমেন্ট ডিসঅর্ডার বিশেষজ্ঞ। সঙ্গে আরও আছেন ডাক্তার নাইম আনোয়ার, সহকারী অধ্যাপক নিউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের আজকের বিষয় আমরা ঠিক করেছি মুভমেন্ট ডিসঅর্ডার এবং আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, আপনার কাছে শুরুতে জানতে চাই যে আমরা এই শব্দের মধ্যে আসলে বুঝতে পারি মুভমেন্ট ডিসঅর্ডারটা আসলে কি, আপনার কাছে একটু পরিষ্কার ব্যাখ্যা জানতে চাই। শব্দটার মধ্যে এর অর্থ নিহিত আছে। শিক্ষিত লোকজন জিনিসটা খুব সহজেই বোঝেন। মুভমেন্ট অর্থ কি? মুভমেন্ট অর্থ যে চলা, গতি, নড়াচড়া। মেডিকেল সায়েন্সে আমাদের দেহের যে কোনো অঙ্গের চলা, গতি, নড়াচড়া এগুলোকে বলা হয় মুভমেন্ট। ডিসঅর্ডার অর্থ অসুখ। তার মানে এই চলা, গতি, নড়াচড়া এগুলোর যদি কোনো সমস্যা হয় তখন সেটাকে বলা হয় মুভমেন্ট ডিসঅর্ডার। মুভমেন্ট ডিসঅর্ডার এটি একটা মেডিকেল টার্ম, এটা আসলে একটা ব্রড টার্ম। এটার আন্ডারে 7টি অসুখ আছে। সেই 7টি নামগুলো অ্যাটলিস্ট আমি বলি, তাহলে বুঝতে সুবিধাতে আছে। মেডিকেলের ভাষায় একটি হলো ট্রেমর, একটি হলো ডিস্টোনিয়া, একটি হলো কোরিয়া, একটি হলো টিক্স, একটি মায়োক্লোনাস, একটি বেলিজম, একটি অ্যাথিটোসিস। এই 7টি খুব একটু কঠিন শব্দ। আমি একটু চেষ্টা করব পরবর্তীতে সহজ বাংলায়। আমি সেই জায়গায় আসবো। ডাক্তার নাইম আনোয়ার, আপনার কাছে জানতে চাই যে আমরা যেমন নিউরোলজিক্যাল যত সমস্যা, যেমন স্ট্রোক ডে এর কথা এত ফলাওভাবে প্রচারিত হয়, কিন্তু মুভমেন্ট ডিসঅর্ডারের আলোচনা কম্পারেটিভলি কম শুনে থাকি। কিন্তু গতকালই বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হলো। এবারের এই প্রতিপাদ্য কি, বা কবে থেকে এটি পালিত হচ্ছে, পালিত হওয়ার পরে কতটুকু সাড়া পাচ্ছেন আপনারা? আসলে যেটি বললেন যে ওয়ার্ল্ড স্ট্রোক ডে, এগুলি এত হাইলাইটেড কেন? কারণ হলো এসব রোগগুলি অনেকটা ইমার্জেন্সিতে যেটা হয় সাথে সাথে রোগী হয়তো মারা যান বা অনেক বড় রকমের রোগীর ক্ষতি হয়। কিন্তু মুভমেন্ট ডিসঅর্ডারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইমার্জেন্সি নয়, কিন্তু অনেক দিন লাগে এই রোগগুলি আস্তে আস্তে অ্যাডভান্স হতে। কিন্তু অনেক দিন লাগে বলেই যে দেখা যায় যে এই রোগগুলি ছোট রোগ অথবা রোগগুলিকে অবহেলা করা যায় তা নয়। কারণ এসব রোগে যারা ভুগেন তাদের দেখা যায় যে পারিবারিক এবং আর্থিক যে ক্ষতিটা সেটা একটা স্ট্রোকের থেকে বেশি হয়ে থাকে। পরের কোশ্চেন আসছে যেটা হলো ওয়ার্ল্ড প্রতিপাদ্য কি, বা মানে কবে থেকে এটা চালু? এটা ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে আসলে ইন্টারন্যাশনালি চালু খুব বেশি দিন ধরে নয়, 2022 সাল থেকে এটা 29শে নভেম্বর প্রতি বছর এটা চালু হয়। মানে সারা পৃথিবীতে এটি নতুন করে চালু হয়েছে, এই দিবসটা নতুন করে চালু। আচ্ছা। এবং দেখা যায় যে এই দিবসের মেইন যে কনসার্নটা হলো আমাদের সাধারণ মানুষ অথবা আমাদের পেশেন্ট রোগীদের একটু জানানো, এই রোগ সম্পর্কে একটু গণসচেতনতা একটু বৃদ্ধি করা, ওনাদের একটু সাহস যোগানো, এটাই মূল প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, আমি অধ্যাপক আহসান হাবিব আপনার কাছে জানতে চাই যে এই রোগের প্রেক্ষাপট বা পরিস্থিতি বাংলাদেশে এখন কীরকম সেটি যদি। মুভমেন্ট ডিসঅর্ডারে আমি যেটি বললাম 7টি অসুখ, 7টি অসুখের মধ্যে সবচেয়ে বেশি হলো ট্রেমর, অর্থাৎ কাঁপুনি। ট্রেমর অর্থ এটা বোঝা যায় কাঁপুনি অসুখ। আর একটি হলো পার্কিনসন ডিজিজ। এই 7টির মধ্যে আমি কিন্তু পার্কিনসন ডিজিজ বলি নাই, বাট পার্কিনসন ডিজিজ মুভমেন্ট ডিসঅর্ডারের একটা বড় অংশ জুড়ে আছে। কেন আছে? পার্কিনসন ডিজিজের একটা মূল অংশ হলো ট্রেমর। আসলে পার্কিনসন ডিজিজ ডায়াগনোসিস করতে 3টা কম্পোনেন্ট লাগে। ট্রেমর, একটা হলো হাত পা শক্ত হয়ে যাওয়া যেটাকে বলা হয় রিজিডিটি, আর একটা হলো চলাচলের গতি ধীর হয়ে যাওয়া যেটাকে বলা হয় ব্রাডিকাইনেশিয়া। এই 3টা কম্পোনেন্ট হলো পার্কিনসন ডিজিজের। কিন্তু ট্রেমর যেহেতু একটা বড় অংশ, সেজন্য পার্কিনসন ডিজিজকে মুভমেন্ট ডিসঅর্ডারের মধ্যে ফেলা হয়েছে ইন্টারন্যাশনালি। মানে অ্যাডিশনালি ফেলা হয়। অ্যাডিশনালি বললে ভুল হবে, মূল পার্টই এখন পার্কিনসন ডিজিজ। এবং এই 7টি অসুখের মধ্যে সবচেয়ে বেশি রোগীর সংখ্যা কিন্তু ট্রেমরের পরে পার্কিনসন ডিজিজ, মানে 2 নম্বরে আছে পার্কিনসন ডিজিজ ওয়ার্ল্ড ওয়াইডে, বাংলাদেশেও তাই। বাংলাদেশে এটির হার কেমন? যদি 7টি অসুখ নিয়ে বলি তাহলে এর হার যে খুব বেশি তা না। যেমন পার্কিনসন ডিজিজের একটি মানে রাফ ডাটা আছে, যেটি আমাদের দেশে না পার্শ্ববর্তী দেশসমূহতে, যে প্রতি 1000-এ 3 জন, তার মানে শতকরা 0.3 এটি হলো পার্কিনসন ডিজিজ। আর সব মিলে এই 7টা অসুখ মিলে যদি বলি
তাহলে শতকরা 0.4 হবে, আচ্ছা, বা আর একটু বেশি হবে। মানে ট্রেমরের সংখ্যা বেশি, তো পার্কিনসন ডিজিজের মতোই যদি ট্রেমরও হয় তাহলে হয়তো 0.9, মানে শতকরা 1 এরকম। কিন্তু এই যে মুভমেন্ট ডিসঅর্ডার নিয়েই কাজ করছে এটিরই বিশেষজ্ঞ নিউরোলজিস্টদের মধ্যে এই সংখ্যাটা আবার কেমন? বাংলাদেশে মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে কাজ করছে নিউরোলজিস্টদের মধ্যে বর্তমানে 10-12 জন। তার মধ্যে ফেলোশিপ করা আছে, আমার পাশে আছে জি, নাইম আনোয়ার, ও মুম্বাই থেকে ওয়ার্ল্ড রিনাউন একজন মুভমেন্ট ডিসঅর্ডার স্পেশালিস্ট মোহিত ভাট, তার আন্ডারে ফেলোশিপ করে আচ্ছা। আসছে। আরও 2 জন করে আসছে, মানে 3 জন ফেলোশিপ করে আসছে। মানে এইটার উপরে 12-13 জন আছেন যারা কাজ করছেন যারা আর কি। কাজ করছে। আচ্ছা, আমি একটু ডাক্তার নাইম আনোয়ার, আপনাকে ধন্যবাদ যে আপনি আসলে এই বিষয়ের গুরুত্ব অনুধাবন করে আপনি আসলে এটির বিষয়ে বিশেষ ডিগ্রি নিয়ে এসেছেন। আপনার কাছে জানতে চাই যে এই রোগের শুরু কোথা থেকে? এটি কি জন্মগত কোনো ত্রুটি বা অন্য কোনো সমস্যা, নাকি বয়স বাড়ার সাথে সাথে হয়? এটার শুরুটা কিভাবে হয়? ধন্যবাদ, খুব ভালো একটি কোশ্চেন। তো মুভমেন্ট ডিসঅর্ডার আসলে এত ছোট নয়। স্যার যেমন বললেন এর মেইন কম্পোনেন্ট মানে 7টা, এর ভিতর আসলে 7টা কম্পোনেন্টের মধ্যে দেখা যায় যে হাজার হাজার কারণ, হাজার হাজার ডিজিজ। তো কিছু কিছু রোগ, হ্যাঁ আসলে কিছু কিছু রোগ বংশগত। স্যার যেমন বললেন যে উইলসন ডিজিজ, এটা আসলে বংশগত রোগ। এছাড়া হলো দেখা যায় হান্টিংটন ডিজিজ বা হান্টিংটন কোরিয়া বলে থাকি, এরকম অনেক রোগ রয়েছে। এমনকি কিছু কিছু পার্কিনসন ডিজিজ রয়েছে যেটা আসলে বংশগত। তো এই রোগগুলি, যেসব রোগগুলি বংশগত, সাধারণত দেখা যায় এগুলি কম বয়সে শুরু হয়। তো দেখা যায় ওইসব পেশেন্টের রোগে ভোগার পরে লাইফ এক্সপেক্টেন্সিটাও এত বেশি থাকে না। আর অন্যান্য যে মুভমেন্ট ডিসঅর্ডারগুলি, এগুলি আমাদের বয়সের সাথে সাথে আমাদের যেমন শরীরটা ক্ষয় হয়, যেমন আমাদের বয়সের সাথে সাথে আমাদের মাসল কমে যায়, একইভাবে এরকম ক্ষয়ের কারণে এসব মুভমেন্ট ডিসঅর্ডারগুলি আসতে থাকে। ক্ষয়টা কি ক্ষয় হয়? ইউজুয়ালি যেটা মুভমেন্ট ডিসঅর্ডারে আমাদের ব্রেনের একটা স্পেসিফিক পার্ট থাকে, রাফলি যদি বলি এটা বেজাল গ্যাংলিয়া নামে একটা জায়গা থাকে। মোটামুটি ওই অংশটুকুর ক্ষয়ের কারণে আমাদের বিভিন্ন রকমের মুভমেন্ট ডিসঅর্ডার হয়। যেমন পার্কিনসন ডিজিজ দেখা যায় সাধারণত এটা একটু বেশি বয়সেই হয়, আফটার 50, আফটার 60, 70-র পরে যেমন আরও বেশি দেখা যায়। তো এগুলি ক্ষয়ের কারণে হয়। আর বংশগত কথা তো আমি আগেই বললাম। আর কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, যেমন কিছু কিছু টক্সিন হতে পারে, বা কিছু কিছু ড্রাগের জন্য, কিছু কিছু মেডিসিনের জন্য দেখা যায় এসব অনেকদিন যারা এক্সপোজারে থাকেন তখন হয়তো কিছু কিছু মুভমেন্ট ডিসঅর্ডার চলে আসতে পারে। এই ওষুধের বিষয়টা যদি আরেকটু পরিষ্কার করে বলেন, কোন ওষুধ কোন রোগের? আচ্ছা, এখানে দেখা যায় যে যেমন হলো টক্সিন, যারা হলো কীটনাশক ব্যবহার করেন তাদের অনেক সময় অনেক কীটনাশকের কারণে দেখা যায় একটু পার্কিনসন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আবার পানির কিছু ব্যাপার রয়েছে। আবার কিছু কিছু ওষুধ, যেমন অনেক পেশেন্ট দেখা যায় লং টার্ম ধরে হলো মানসিক রোগের চিকিৎসা নিয়ে থাকেন। আবার দেখা যায় অনেক গ্যাস্ট্রিক রোগের ওষুধের থেকে এরকম হতে পারে। দেখা যায় ওইসব পেশেন্টরা লম্বা সময় ধরে এসব ওষুধ খাওয়ার কারণে ওই যে ব্রেনে যেই অংশের কথা বললাম বেজাল গ্যাংলিয়ায়, ওইখানে কিছু কেমিক্যালের তারতম্য হয়, তখন পার্কিনসন ডিজিজের মতোই ফিচার চলে আসে। মানে এই যে বাংলাদেশে 4,500 কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ মানুষ খেয়ে ফেলছে, মানে এই লোডটাও আসলে এখানে গিয়ে এফেক্ট করতে পারে আর কি, বা এখানেও করছে। করতে পারে। অধ্যাপক হেলাল, আপনার কাছে জানতে চাই যে এই যেই রোগীগুলো আপনারা এ যাবৎকালে পেয়েছেন তাদের চরিত্র কীরকম, তাদের ফিচারটা কীরকম, তারা কোন ক্লাসের, কেন হলো, মানে একটু যদি তাদের সম্পর্কে যেটি অ্যানালিসিস বলেন। এই মুভমেন্ট ডিসঅর্ডার এখানেও যে কোনো লোকেরই হতে পারে। কিছু কিছু জিনিস আছে বয়স ভেদে একটু তারতম্য আছে। যেমন যদি বলি ট্রেমরের মধ্যে একটা বড় পার্ট হলো, ট্রেমরের মধ্যে আবার অনেক ক্লাসিফিকেশন আছে, কিন্তু একটা বড় অংশ হলো এসেনশিয়াল ট্রেমর বলা হয়। এগুলো ইয়াং বয়সেই বেশি হয়, অথবা আরেকটা হয় 65-এর পরে, তার মানে বয়সের এখানে একটি ব্যাপার আছে। টিক্স নামে একটি অসুখ আছে। টিক্স যেটা স্কুল গোয়িং চিলড্রেনদের বেশি হয়, অ্যাডাল্টদের এটা কম্পারেটিভলি খুবই কম হয় বা হয় না। পার্কিনসন ডিজিজ এটি হয় সাধারণত 50-এর পরে। কিন্তু এই যে যাদের কিশোর বয়সে হয় বা স্কুল গোয়িং যারা, তাদের হওয়ার কারণটা আসলে কি? আচ্ছা, এইটা কারণ নাইম বলার চেষ্টা করেছে, অনেকটাই বলেছে যে আমাদের ব্রেনের একটি অংশ আছে বেজাল গ্যাংলিয়া। এই বেজাল গ্যাংলিয়াটা আমাদের মুভমেন্টের কন্ট্রোল করে। আমাদের ব্রেনটা চলে একটা নিউরোনাল সার্কিটের মাধ্যমে।
অনেকটা ইলেকট্রিসিটির সার্কিটের মধ্যে। এই ইলেকট্রিসিটি সার্কিটের মধ্যে কতগুলো বোর্ড থাকে, মেইন বোর্ড, সুইচ বোর্ড। বেজাল গ্যাংলিয়ারটাকে আমরা বলি একটা সার্কিট পয়েন্ট। এই বেজাল গ্যাংলিয়ার সার্কিট পয়েন্টে যে নিউরোনাল অ্যাক্টিভিটিসগুলো আছে, এই নিউরোনাল অ্যাক্টিভিটিসগুলোর ডিসরাপশন হয়ে যায়, তারতম্য ঘটে। এই তারতম্যটা কেন ঘটে? এই তারতম্যটা ঘটে অনেকগুলো কারণে। যেমন রাইম বলার চেষ্টা করছে, টক্সিনের কারণে এই কারণগুলো ঘটতে পারে, বংশগত কারণে ঘটতে পারে। ডিস্টোনিয়া নামে একটি অসুখ আছে যেখানে এগুলোর কোনোই কারণ নাই, এটি বংশগতও হতে পারে সামান্য ক্ষেত্রে। কিন্তু কেন হয়? বলা হয় যে নিউরোনাল যে প্লাস্টিসিটি সেটি নষ্ট হয়ে যায়। প্লাস্টিসিটিকে, এটা একটু মেডিকেল কঠিন টার্ম, মানে নিউরোনাল সাধারণ যে অ্যাক্টিভিটিসগুলো আছে এটি ঠিক থাকে না, ডিরেঞ্জমেন্ট হয়ে যায়, তারতম্য ঘটে, তখনই এই অসুখগুলো হয়। সব বয়সেই হতে পারে এটা, কিছু কিছু ক্ষেত্রে কম বয়সে, কিছু ক্ষেত্রে বেশি বয়সে, নারী পুরুষ সমানভাবেই হয়। এই রোগীরা যেহেতু রেয়ার ডিজিজ, ডাক্তার হিসেবে আপনারাও রেয়ার, যেহেতু এই বিশেষজ্ঞ যারা হয়েছেন বিশেষ করে হয়তো নিউরোলজিস্টরা বুঝে ফেলতে পারে খুব সহজে, কিন্তু এটি মুভমেন্ট ডিসঅর্ডার বিশেষজ্ঞের কাছে আসার আগে পর্যন্ত এই রোগী কত চক্রের মধ্যে আসলে পড়ে, বা আমাদের যে চিকিৎসক যারা আছেন এফসিপিএস এমডি করা, তারাও বুঝতে পারছেন না এরকম ঘটনাও ঘটে কিনা? সুন্দর একটি কোশ্চেন। আসলে আমাদের দেশে যেটা দেখা যায়, গ্রামাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলে হয়তো ওরকম শিক্ষিতের হারটা এতটা বেশি নয়। এখনও দেখা যায় ওনারা কবিরাজ অথবা পল্লী চিকিৎসক ওনাদের উপরে পুরোটাই নির্ভরশীল। তো ওনাদের কাছে প্রথমেই হয়তো যান, তারপরে বিভিন্ন থানা লেভেলে এমবিবিএস ডাক্তার, এবং আপনি যেটা বললেন সুন্দর মতো, আসলে দেখা যায় মেডিসিনের অনেক বিশেষজ্ঞ এসব রোগ সম্পর্কে মানে ক্লিয়ারলি আইডিয়া নিতে পারেন না। হয়তো দেখা যায় অনেককেই সাইকিয়াট্রিক সাইকোলজিস্টদের কাছে হয়তো রেফার করে দেন, এবং দেখা যায় আমাদের কাছে আসতে আসতে, শুধু নিউরোলজিস্টদের কাছে আসতে আসতে দেখা যায় উনি হয়তো 5-6 জন বিশেষজ্ঞ ডাক্তারও দেখিয়ে ফেলেছেন, এরপরে হয়তো কোনোভাবে আমাদের কাছে আসেন। এবং কিন্তু এটা যদি পরিষ্কার করে আপনি যদি চিকিৎসকদের উদ্দেশ্যেই বলেন, চিকিৎসকদের উদ্দেশ্যে বলতে বলছি না, মানে সাধারণ মানুষের কাছে বলেন যে অন্তত কোন ফিচারগুলো দেখলে সরাসরি একজন নিউরোলজিস্টের কাছে যাবে, বা আরেকটু অ্যাডভান্স কোন ফিচারগুলো দেখলে, লক্ষণগুলো দেখলে একজন সরাসরি মুভমেন্ট ডিসঅর্ডার বিশেষজ্ঞ যেহেতু বাংলাদেশে আছেন তাদেরকে খুঁজে বের করবে। আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন। মুভমেন্ট ডিসঅর্ডার মানে হলো ওনার চলাচলে দুইটা জিনিস হতে হবে, আইদার স্লো হয়ে যেতে হবে, মানে শরীরের যেই কোনো অংশ হয়তো খুব স্লো হয়ে গেল, ধীর গতি, অথবা জিনিসটা শক্ত হয়ে গেল, এটা একটা, অথবা বেশি হয়ে গেল। বেশি হয়ে গেলে কি হবে? ট্রেমর হবে। মানে আমাদের শরীরের যেই কোনো অংশ আইদার খুব সোজাভাবে ধীর গতির অথবা খুব বেশি কাজ করলো, এই সমস্যাটা যদি কেউ ভোগ করেন, ওনাদের আসলে মুভমেন্ট ডিসঅর্ডার স্পেশালিস্টের কাছে চলে আসা উচিত। আচ্ছা, ধন্যবাদ। অধ্যাপক আহসান হাবিব, আপনার কাছে জানতে চাইবো যে চিকিৎসা প্রসঙ্গে একটু গল্পের ভিতরে আসলে ঢুকতে চাই, যে আপনারা আসলে চিকিৎসা কিভাবে করেন, তারও আগে প্রয়োজন হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষাটা কিভাবে করেন। মুভমেন্ট ডিসঅর্ডারে আসলে তেমন কোনো পরীক্ষা নেই। এখানে একটা টার্ম প্রচলিত আছে মুভমেন্ট ডিসঅর্ডারে, কিন অবজারভেশন। খুব ভালোভাবে অবজার্ভ করো তুমি এই অসুখ ডায়াগনোসিস করতে গেলে। নাইম যেটা বলেছে যে মুভমেন্ট ডিসঅর্ডার বুঝতে গেলে একটা হলো চলাচলের গতি, আর একটা হলো চলাচল বেশি হয়ে যাও। ওর সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই যে অস্বাভাবিক কোনো নড়াচড়া যদি শরীরের থাকে, আচ্ছা, যেমন আমি একটা কথা বলি যে ব্লেফারোস্পাজম অথবা হেমিফেশিয়াল স্পাজম নামে একটা কথা আছে, যেগুলো ডিস্টোনিয়ার একটা পার্ট। সেখানে কি হয়? অ্যাবনর্মালি এরকম অনেকের ঘটনা হয়। হয়। এই রোগীগুলো ভুলক্রমে চলে যায় আই স্পেশালিস্টের কাছে, তারপর ঘুরে টিরে আমাদের কাছে এসে কোনো না কোনোভাবে এসে পৌঁছে। প্রচুর। কিন্তু ওই যে আপনি যেমন বললেন, এটার সাথে তো অনেক মানুষের ক্ষেত্রে এক ধরনের বদঅভ্যাস হয়, চোখের বা চুলকানি বা মনে দ্যাট করেন ইজ একটু, টিক। এটাই আমি বলার চেষ্টা মানে করি। সেটার সাথে ডিফারেন্সিয়েট করা যাবে কিভাবে? হ্যাঁ, সেটাকেই বলি টিক। টিকের বাংলা অর্থ কি বলি? মুদ্রা দোষ। কোনো কথা না অর্থ নয়, একটা লোক দেখবেন অযথা ঘাড় নাড়াচ্ছে, অযথা, অথবা মুখ দিয়ে অ্যাবনর্মাল একটা সাউন্ড সবসময় করছে, কোনো কথা নাই বর্তমানে। এই অ্যাবনর্মাল মুভমেন্টগুলো, এটা রিপিটেড একই টাইপের যদি হয়, এটাকে বলা হয় টিক। মানে আমরা যদি বলি সবাই মুভমেন্ট ডিসঅর্ডারের মধ্যে পড়বে কিনা সেটা, এগুলা সব কিছুই মুভমেন্ট ডিসঅর্ডার। মুভমেন্ট ডিসঅর্ডার একটা আমব্রেলা, এর আন্ডারে অনেকগুলো, কিন্তু কোনোটা রোগ হয়ে গেছে, কোনোটা সিভিয়ার পর্যায় পর্যন্ত যায়নি, ব্যাপারটা তাই তো? সেরকম।
আচ্ছা, কিন্তু আপনারা তাহলে কাদেরকে, মানে কোন ব্যক্তি আসলে মনে করেন যে মানে কার রোগ আর কার রোগ না, এটি তো ডিফারেন্সিয়েট অবশ্যই করেন, সেটি কিভাবে করেন? এই জিনিসটা আসলে এটা ব্রড একটা টার্ম। যেমন কিছু কিছু মুভমেন্ট ডিসঅর্ডার দেখা যায় খুব সিভিয়ার হয়, মানে খুব বেশি খারাপ হয়। আবার কিছু কিছু মুভমেন্ট ডিসঅর্ডার হয়, দেখা যায় একটা মানুষের 2 হাত কাঁপা, কিন্তু সেটা স্কুলের টাইমে থেকে, উনি 60 বা 65 বছর ধরে একই রোগে ভুগছেন, কিন্তু ওনার খুব একটা সমস্যা হচ্ছে না। তো দেখা যায় সব রোগে তো আসলে সিভিয়ারিটি সেম হয় না, তাদেরকে একইভাবে আমার চিকিৎসা করার প্রয়োজন নেই। তো আমরা ওইভাবে একটু ডিফারেন্সিয়েট করতে পারি চাইলে। যেহেতু এটা পরীক্ষা নিরীক্ষা নিয়ে খুব বেশি আলাপ নাই, যেহেতু আপনারা খুবই ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে বুঝতে পারেন, সেক্ষেত্রে মানে এই রোগীদের আউটকাম কীরকম যদি আপনারা চিকিৎসা নেন? আচ্ছা, এটা একটু বিস্তারিত বলে নেই যে ডায়াগনোসিসটা কিভাবে করব। যদি আমি ডায়াগনোসিস করতে চাই, আমি কিন অবজারভেশন এবং পরীক্ষা নিরীক্ষা, ফিজিক্যাল এক্সামিনেশন সেটি করার পর ফাইনাল ডায়াগনোসিস হবে জেনেটিক অ্যানালাইসিসের মধ্যে। দিস ইজ ম্যান্ডেটরি। এইখানে আবার ইনভেস্টিগেশনের দরকার আছে। ডিস্টোনিয়া নামে একটা অসুখ আছে, যেটি কিছু জেনেটিক কজ আছে, এই জেনেটিক অ্যানালাইসিসের জন্য ইনভেস্টিগেশনের দরকার হয়। উইলসন ডিজিজ নামে একটা অসুখ আছে, যেখানে আমি সাসপেক্ট করব যেটা উইলসন ডিজিজ, কিন্তু ওটা কনফার্ম করতে গেলে ওর কিছু পরীক্ষা আছে, প্রস্রাবের পরীক্ষা, আয়ের পরীক্ষা, কখনো কখনো জেনেটিক অ্যানালাইসিস, এগুলো করতেই হয়। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্টিগেশন লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টিগেশন লাগে। এইবার সে চিকিৎসার ব্যাপারটা, আমি চিকিৎসার প্রসঙ্গে আসবো, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার নাঈম আনোয়ার, আপনার কাছে জানবো যে যত রোগী আপনাদের কাছে আসছে বা আসে, সবারই কি আসলে চিকিৎসার প্রয়োজন হয় কিনা? আসলে একটু আগে যেটা বলছিলাম, সব পেশেন্টের দেখা যায় যে একটা পার্কিনসন ডিজিজের যদি রোগী হয়ে থাকেন, সবাই কিন্তু সব স্টেজের রোগী নন। মানে দেখা যায় কেউ হয়তো একেবারে ইনিশিয়াল স্টেজের একজন পেশেন্ট, তার হয়তো ওষুধের কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে, বা যদি আমি ওষুধও দিই খুব সামান্য পরিমাণে, যেটা হয়তো দেখা যায় একটা ট্যাবলেটের হাফ দুবেলা দিলেই হয়। আবার কিছু কিছু পেশেন্ট থাকেন, ওনাদের স্টেজিং অথবা এই রোগটা ওনাদের দেখা যায় 15 বছর বা 20 বছর ধরে ওনারা ভুগছেন। তো ওনাদের দেখা যায় দিনে 7-8টা বা 10টা পর্যন্ত ট্যাবলেট দেওয়া লাগে। তো আসলে এটা নির্ভর করবে কমপ্লিটলি রোগীর মানে স্টেজ অথবা সিভিয়ারিটি, কত খারাপ আছেন উনি তার উপরে, এবং অবশ্যই একজন পেশেন্ট উনি কি চাচ্ছেন। কারো দেখা যায় হালকা হাতে ট্রেমর বা কাঁপুনি, সেটা আমার মনে হচ্ছে যে আসলে এখানে চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই, এটা দিয়ে উনি দৈনন্দিন জীবন উনি সুন্দর মতো চালাতে পারবেন। কিন্তু পেশেন্টের কাছে সেটা হলো ডিস্টার্বিং বা ওনার অকুপেশনে সেটা হ্যাম্পার করছে, উনি হয়তো চিকিৎসা চান, তখন চিকিৎসা দেওয়া যেতে পারে। এছাড়াও যে অন্যান্য যে চিকিৎসা, যেমন আমরা মেডিসিন ছাড়াও আমরা ইনজেকশন বা সার্জারিও করে থাকি, সেটাও ডিপেন্ড করে আসলে সিভিয়ারিটির ওপরে এবং পেশেন্টের আসলে ইচ্ছার ওপরে। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব। চিকিৎসা যাদের করা হচ্ছে, এটা তো ডিপেন্ড করে সিভিয়ারিটি কেমন তার উপরে, কিন্তু এটা কি এমন যে এই চিকিৎসা দিলে একটি মানুষকে সম্পূর্ণ সুস্থ জীবনে ফেরানো সম্ভব? মুভমেন্ট ডিসঅর্ডার যেগুলো আছে এগুলো ম্যাক্সিমামে নন কিউরেবল বাট ট্রিটেবল, অর্থাৎ চিকিৎসা নিলে সে চলনসই অবস্থায় থাকবে। কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোতে চিকিৎসা দিতেই হয়, যেমন আমি একটা বলি, রাইটার্স ক্র্যাম্প, অনেকে নাম শুনে থাকতে পারেন, যে লিখতে গেলে হাত কাঁপে, হাত এমনভাবে অ্যাবনর্মাল মুভমেন্ট হয়, কলম ধরে রাখতে পারে না, আর পরীক্ষা কমপ্লিটই করতে পারে না। বহু রুগী আছে আমাদের, এবং এই রাইটার্স ক্র্যাম্প নিয়ে আমার পেপারস আছে, ইন্টারন্যাশনাল পাবলিকেশনে হয়েছে, যে এই রাইটার্স ক্র্যাম্পের জন্য আমার টপিকটা ছিল এই ধরনের, যে আমার 39টা রুগী ছিল, তার মধ্যে 22 জন রুগীকে তার প্রফেশন ছেড়ে দিতে হয়েছে। আচ্ছা, এটা 39 জনের মধ্যে 22 জন ছেড়ে দিতে, এটা আমার ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে। কাজে কিছু কিছু অসুখ আছে যেটা আমাদের লাইফকে হ্যাম্পার করে, চিকিৎসা করতেই হবে যদি চিকিৎসার পর্যায়ে যায়, এবং সেটা কন্ট্রোলেবল। যেমন রাইটার্স ক্যাম্পে ও বলার চেষ্টা করছিল যে ঔষধের পাশাপাশি যেমন ভূমিকা আছে আমাদের কিছু কিছু জায়গায় সার্জারি, ফাংশনাল নিউরো সার্জারি বলি আমরা ওগুলোকে, আর একটি আছে বটক্স ইনজেকশন। এই বটক্স ইনজেকশন রাইটার্স ক্যাম্পে খুবই ভালো কাজ করে।
হেমিফেশিয়াল স্পাজম, ব্লেফারোস্পাজম, নেক ডিস্টোনিয়া যেটাকে টর্টিকুলিস বলা হয় বা সার্ভাইকাল ডিস্টোনিয়া, এগুলোতে বটক্স ইনজেকশন খুব ভালো কাজ করে। নাইম নিজেই দেয় এগুলো, আমাদের বেশ কিছু নিউরোলজিস্ট এগুলো দেন। এগুলো দিলে চলনসই থাকে রোগী। কিন্তু সেই ইনজেকশন কত ডোজের সেটা ডিপেন্ড করে রোগীর অবস্থা, সিভিয়ারিটিটা কতটুকু। যেমন কারো আছে যে এগুলো ইনজেকশনটা এইভাবে ভাগ করা যে ইউনিট হিসাবে, একটা ভায়ালে 100 ইউনিট আছে, কারো লাগে যে 30 ইউনিট হলেই হয়, কারো 50 ইউনিট লাগে, কারো 100 ইউনিট লাগে, কারো 150 ইউনিট লাগে। এটা সিভিয়ারিটির উপর নির্ভর করে। ডাক্তার নাইম আনোয়ার, আপনি যেহেতু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন এবং স্যার সেখানে ছিলেন, আপনাদের রোগীর ফ্লো কেমন বা প্রতিদিন কত রোগী দেখতে হয় এরকম? আমাদের যে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকটা সেটা আসলে উইকলি, সাপ্তাহিক হয়, প্রতি রবিবারে হয়। প্রতি রবিবারে হয়। তো দেখা যায় আমাদের এখানে অ্যাভারেজে প্রায় 30 থেকে 35 জন মুভমেন্ট ডিসঅর্ডারের পেশেন্ট থাকেন এবং ম্যাক্সিমামই পার্কিনসন ডিজিজের পেশেন্ট থাকেন। আপনি 90% বলতে পারেন যে পার্কিনসন ডিজিজের পেশেন্ট। কিন্তু এই যে পার্কিনসন্স হলেই মানুষ আসছে, জি। বাকি যে 10% মানে ক্ষুদ্র, যেটা বললেন যে প্রাধান্য পার্কিনসন্স, তাহলে অন্য রোগীরা কি আসতে পারছে না নাকি নাই? অন্য রোগীরা অবশ্যই আসতে পারছেন, কিন্তু দেখা যায় অন্য রোগীগুলির সংখ্যাই কম। সংখ্যায় আবার দেখা যায় অন্য রোগী যেমন এসেনশিয়াল ট্রেমর, সেটা খুব কমন, কিন্তু এসেনশিয়াল ট্রেমরটা দেখা যায় একজন মানুষ দেখতেছেন, উনি হলো স্কুলের সময় থেকে ওনার 2 হাত হালকা হালকা কাঁপে, এই কাঁপুনি ওনার বাবারও ছিল বা মায়েরও ছিল, উনি হয়তো এটা নিয়ে ফেলেছেন, উনি হয়তো ভাবছেন যে এটা কোনো সমস্যা না, এটা ফ্যামিলিগত এবং আমার কোনো কাজে হ্যাম্পার। কিন্তু এই যে সমস্যা না মনে করা এবং আপনাদের কাছে না আসা, আসলেই ভালো হয়ে যেত, এই সংখ্যাটা কেমন স্যার? এর সংখ্যাটা একেবারে কম না, অনেক 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 আসে, চিকিৎসা পায় এবং ভালো হয় অনেক। কিন্তু উনি জানেনও না যে এই সমস্যার সমাধান আছে বা কার কাছে আছে, এটি জানে না। আপনাদের এই যে সোসাইটি, যেহেতু এটি অনেক পরে একটা ওয়ার্ল্ড ডে হিসেবে পালিত হচ্ছে, কিন্তু আপনাদের সোসাইটি এই সচেতনতা সৃষ্টিতে আসলে কি করেন, কি কি কাজ করেন? আমরা অনেক কাজ করেছি আসলে। এই আমাদের কাছে আসতে পারছে অনেক পরে, বাট আমাদের সোসাইটিটা আমরা তৈরি করেছি 2014 সালে, এবং 2014 সালে তৈরি করার পরে আমরা পার্কিনসন ডিজিজ নিয়ে লিফলেট তৈরি করেছি। বিভিন্ন মুভমেন্ট ডিসঅর্ডারের যে 7টা কম্পোনেন্ট আছে সেগুলোর ইন্টারন্যাশনাল সোসাইটি থেকে কতগুলো পেশেন্টের জন্য হ্যান্ড লিফলেট বলা হয় বা পেশেন্ট লিফলেট বলা হয়, সেগুলো বাংলায় আমরা অনুবাদ করেছি। আমাদের একটা ওয়েবসাইট আছে, মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশ, সেই ওয়েবসাইটে এগুলো আমরা ভিজিবল করেছি, কিছু কিছু রেসপন্সও আমরা পাই। এবং আমরা চেষ্টা করি মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক থেকে এই হ্যান্ডআউটগুলো রুগীদেরকে দেওয়ার জন্য। মুভমেন্ট ডিসঅর্ডার অ্যাওয়ারনেস নিয়ে সারা বিশ্বে যেহেতু কাজ হয় নাই, আমরাও পিছিয়ে ছিলাম। 22 সাল থেকে যখন ইন্টারন্যাশনাল সোসাইটি কাজ করা শুরু করেছে মুভমেন্ট ডিসঅর্ডার অ্যাওয়ারনেস ডে হিসাবে, তখন আমরাও কাজ শুরু করেছি 22 সাল থেকে, ওদের সঙ্গে তাল মিলেই আমরা শুরু করেছি। কিন্তু পার্কিনসন ডিজিজ নিয়ে অ্যাওয়ারনেস আমরা 14 সাল থেকে করেছি, এবং 14 সাল থেকে আমি নিজেও সুযোগ পেলে বিভিন্ন সময় বিভিন্ন টিভিতে কথা বলেছি। আমরা র্যালি করি, প্রত্যেকটা মেডিকেল ইনস্টিটিউটে পার্কিনসন ডিজিজের উপর র্যালি করি আমরা প্রতি বছর একবার। পেশেন্ট নিয়ে আমরা পেশেন্ট গ্রুপ তৈরি করেছি, তাদের সঙ্গে আলোচনা করি, তাদের সঙ্গে মতামত নেই, এই কাজগুলো আমরা করতেছি। কিন্তু শুধুমাত্র মুভমেন্ট অ্যাওয়ারনেস এটা 22 সাল থেকে শুরু হয়েছে। 22 সাল থেকে শুরু হয়েছে, খুবই মানে কম সময় আর কি। ডাক্তার নাইম আনোয়ার, মানে এই যে টুলসগুলো আপনারা বললেন যে আপনারা র্যালি করেছেন, দিবস পালিত হচ্ছে, যে এটা কিন্তু ভেরি কমন। মানে এইটাতে যে খুব আপনি যে দেখেন যে বাংলাদেশে একজন লাইফস্টাইল মডিফায়ার, তর্ক বিতর্ক তাকে নিয়ে আছে, দেখেন একজন ব্যক্তি মানে তার নড়া চড়া কথা বলা সেগুলো দিয়ে কিন্তু মানে সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি করেছেন। মানে আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, মানে এরকম আরও কি করা যায়? মানে সচেতনতা এমন না যে আপনি টিভিতে আজকে আসলেন আর মানুষ কালকে সচেতন হয়ে গেল, এটাকে আরও অনেকগুলো টুলসে ভাগ করা, অধিদপ্তর স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত হওয়া, স্ক্রলে তথ্য দেয়া, মানে এটাকে আরও বাড়ানো যায় কিনা, মানে সেটা নিয়ে আপনারা কী চিন্তা করেন? অবশ্যই এটা বাড়ানো উচিত, কারণ আমাদের যে পেশেন্টরা আছেন যারা, হয়তো ওনাদের সংখ্যা কম, ডায়াবেটিস বা হাইপারটেনশনের সাথে যদি কম্পেয়ার করি সংখ্যা নাই কম হয়তো সেই তো, কিন্তু ওনাদের যদি আপনি ফাইন্যান্সিয়াল যে লসটা সেটা যদি খেয়াল করেন, ছোট্ট একটা উদাহরণ দেই, ইউএসএতে পার্কিনসন ডিজিজের জন্য মানে ওষুধ কেনা হোক বা সাপোর্টের জন্য হোক বা অন্যান্য মেডিকেল সাপোর্টের জন্য এবং সোশ্যাল সাপোর্টের জন্য যেই টাকাটা প্রতি বছর খরচ হয়, সেটা দেখা যায় বাংলাদেশের প্রতি বছর বাজেটের থেকে বেশি হয়।
কারণ এই রোগগুলি একটা টাইমে গিয়ে এত বেশি আপনার হলো সময় নষ্ট করছে, আপনার মেডিসিনের পেছনে অর্থ নষ্ট, কর্মহীন করে ফেলছে। কর্মহীন করে ফেলছে। সো আমাদের আসলে অনেক কিছু এগুলি করা উচিত। এটার জন্য আমাদের মিডিয়ার মানে সাহায্য ছাড়া সেটা আসলে সম্ভব নয়। আমাদের হেলাল স্যার উনি আসলে অনেক দিন ধরে চেষ্টা করছেন এবং ওনার নেতৃত্বে দেখা যায় আমাদের যে দেশের সোসাইটিটা ছোট হলেও গড়ে উঠেছে এবং আমার মতো আরও কয়েকজন ওনার ফেলোশিপও করেছেন এবং স্যারের হলো আন্তর্জাতিক অঙ্গনেও অনেক ফুটপ্রিন্ট রয়েছে, ইনক্লুডিং কিছু মানে বড় বড় স্টাডি যেগুলি একটা অলরেডি চলে আসছে, হয়তো ভবিষ্যতে আরও 2-1 জন আসবে। তো আমাদের আসলে এগুলি মিডিয়ার সাপোর্ট ছাড়া, আমরা তো আসলে বেসিক্যালি চিকিৎসক, আমাদের ওরকম আউটরিচ নেই। আপনি যার কথা বললেন উনি খুবই কারিশম্যাটিক একজন মানুষ, ওনাকে আমি চিনি, তো ওনার মতো কারিশম্যাটিক আমরা হয়তো নই, এই কারণে হয়তো আমরা এই জিনিসটাকে ওইভাবে এস্টাবলিশ করতে পারি। মানে সোশ্যাল মিডিয়া এখন একটা মানুষকে সংসদ সদস্যও করে ফেলছে আর কি, মানে জায়গাটা এই জায়গাতে গেছে আর কি। সেজন্য আমি বলছিলাম অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, আপনার যে আন্তর্জাতিক অঙ্গনে যে গবেষণাগুলো করেছেন, যেটার ফলাফল বের হয়েছে, যেটা এখনো আমাদের রোগীরা জানে না বা আমরা জানি না, আপনি কি সেখান থেকে কিছু তথ্য আমাদেরকে পরিসংখ্যান দিবেন কিনা? হ্যাঁ, আমি এটার সঙ্গে অ্যাওয়ারনেস রিলেটেড একবারই বলে ফেলি, সুবিধা হবে। যে যেহেতু এটি খুব একটা পরিচিত না, তো ইন্টারন্যাশনাল সোসাইটি থেকে অনেক আগে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আন্ডার সার্ভড এরিয়াতে মুভমেন্ট ডিসঅর্ডারকে সচেতন করা লোকজনকে, এবং সেটা নিয়ে আমাদের এশিয়ান অশেনিয়ান রিজিয়নে একটা গ্রুপ করে দেয়া হয়েছে, যেটার নাম হলে এমডিএস। এমডিএস হলো মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি। এমডিএস এওএস, এশিয়ান অশেনিয়ান সেকশন। এমডিএস এওএস আন্ডার সার্ভড এরিয়া। এইটা এরিয়ার আন্ডারে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আছে, মধ্য এশিয়া আছে, পূর্ব এশিয়া আছে। এই জোনগুলোকে নিয়ে আমাদের রেগুলার কনভারসেশন হয়, কেস প্রেজেন্টেশন হয়, সেমিনার হয়, এবং কোনো কোনো সেমিনারে আমি ডাইরেক্টর কো ডাইরেক্টর হিসাবে কাজ করেছি। রিসেন্টলি যেটা এবারে 26 সালে আমাদের একটা টার্গেট নেওয়া হয়েছে যে এই রিজিয়নে জেনারেল প্র্যাকটিশনার যারা আছে, অর্থাৎ এমবিবিএস লেভেলের ডাক্তার, তাদেরকে এইটাতে ইনক্লুড করে কিভাবে ভার্চুয়াল সেমিনার করা যায়, ওয়ার্কশপ করা যায়। ভার্চুয়াল সেমিনার যদি আমরা করতে পারি তাহলে সুবিধা হবে যে আমাদের এমবিবিএস লেভেলের ডাক্তাররা এই মুভমেন্ট ডিসঅর্ডার সম্পর্কে অ্যাওয়ার হবে, জানবে। এবং পাশাপাশি আপনি যেটা বলেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়কে ইনক্লুড করা যায় কিনা, এটি আমাদের টার্গেট আছে এবং আমরা অনেক দূর কিন্তু এগিয়েছিলাম। কিছুদিন আগে ধরেন 2020-21-এর দিকে স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে পার্কিনসন ডিজিজ ম্যানুয়াল নামে বাংলায় একটি বুকলেট আমরা তৈরি করার শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম, যে কারণে সেটা আটকে আছে। তার মানে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করছি যে এই স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় এবং সাধারণ চিকিৎসক, সাধারণ মানে আমি এমবিবিএস লেভেল এবং অন্যান্য স্পেশালিস্টদের ভিতরেও এই ডিজিজ সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া, তাহলে রোগীগুলো রেফারাল সিস্টেমে খুব সহজেই নিউরোলজিস্ট বা মুভমেন্ট ডিসঅর্ডার বিশেষজ্ঞর কাছে আসতে পারবেন। এই উদ্যোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর কি। আমরা আসবো, আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার নাঈম আনোয়ার, মানে মেডিকেল শিক্ষায় যা কিছু পড়ে আপনারা নিউরোলজিস্ট হয়েছেন, সেই জায়গাতে মুভমেন্ট ডিসঅর্ডারের ইস্যুটা কতটুকু আসে? আসলে মেডিকেল যে শিক্ষা বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, যেটা বেসিক্যালি আসলে পরীক্ষা ওরিয়েন্টেড, ওইটার সাথে যদি বাস্তবে মুভমেন্ট ডিসঅর্ডারের কথা আমরা যদি চিন্তা করি, তো দেখা যায় যে মুভমেন্ট ডিসঅর্ডারটা হঠাৎ করে খুব ভাস্ট একটা জিনিস এবং খুব অদ্ভুত। আমার পড়ালেখার সাথে মিল তো অবশ্যই আছে, কিন্তু জিনিসটা এত বেশি বড়, সেটা আমার অল্প কিছু দিয়ে একটা মানুষকে ওরিয়েন্টেড করা সম্ভব নয়। ওইটার জন্য আসলে একটু ওরিয়েন্টেড হওয়ার জন্য আসলে 1 বছর না, আমার মতে হলো অনেক সময় লাগে। ওইটার জিনিসটা অনেক বড় এবং এটা যেহেতু খুব একটা পুরানো সাবজেক্ট নয়, এটা প্রতিদিন এটার হলো নতুন নতুন আমরা জিনিস জানছি এবং এটা ডিসকভারিটাও মানে খুব কুইকলি হচ্ছে। আচ্ছা, এখন সারা পৃথিবীতে যে চেঞ্জেসগুলো আসছে ট্রিটমেন্টের ক্ষেত্রে বা লক্ষণের ক্ষেত্রে, মানে রোগও তো পরিবর্তনশীল, হ্যাঁ,
মানে সেই জায়গাতে এই মুভমেন্ট ডিসঅর্ডারের রোগীদের যে চিকিৎসা দেয়া হচ্ছে আমরা তার কতটুকু দিতে পারছি? আসলে আমরা তো দেখা যায় হলো ক্লিনিক্যালি অবজার্ভ করে আমরা বেশিরভাগ পেশেন্টকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। স্যার যেটা বলছিলেন যে কিছু কিছু জেনেটিক স্টাডি, তো আমাদের দেশে ওইভাবে জেনেটিক স্টাডিগুলি করার মতো ফ্যাসিলিটিস থাকলেও দেখা যায় খুব এক্সপেন্সিভ। বেশিরভাগ পেশেন্টকে দেখা যায় আমি যদি একটা জেনেটিক স্টাডি দিই সেটা লাখখানেক টাকার বেশি হবে, সেটা আসলে অ্যাফোর্ড পেশেন্ট করতে পারবে না। মানে সেটা কখন করবে সে? সেটা যখন আমি হলো কনফিউজ যে আসলে কি এইটা এই রোগ বা এর কারণে এই রোগটা হচ্ছে কি, এবং এই টেস্টগুলো তো অ্যাভেলেবল না। এটা আমাদের দেশে করা যায়, সম্ভব করা যায়। এটা করা পসিবল। আমরা যেমন হলো স্যারের নেতৃত্বে আমরা উইলসন ডিজিজের উপর একটা জেনেটিক স্টাডির একটা করেছি, কিন্তু সেটা আসলে একটা স্টাডি পারপাসে, একটা পরীক্ষার পারপাসে, সেটা যদি আমরা সবার জন্য উন্মুক্ত করতে চাই সেটা আসলে ওই অল্প টাকায় পসিবল না, ওটা খরচটা বাড়বে। তো আমাদের সেই ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি বলতে পারি আমরা। কিন্তু যদি ট্রিটমেন্টের কথা বলি, আমি যদি মেডিসিনের কথা বলি, আমাদের দেশে আসলে সব মেডিসিন অ্যাভেলেবল। বাইরে একটা পশ্চিমা বিশ্বে যা পাওয়া যায় আমাদের দেশে অবশ্যই তা পাওয়া যায়, এবং আমাদের ফার্মাসিউটিক্যালসরাও আসলে অনেক উন্নত। কিন্তু এখানে কোনো অ্যাসিস্টিভ ডিভাইস লাগে কিনা, মানে এটা লাইফ হিল করবার জন্য, সেগুলো অ্যাভেলেবল কিনা? এখানে অ্যাসিস্টিভ ডিভাইসের মধ্যে আমি প্রথমে একটা বলি ইনজেকশনের কথা, যেটা আমাদের দেশে অ্যাভেলেবল এবং সচরাচর দেওয়া হচ্ছে, এবং অন্যান্য যে অ্যাসিস্টিভ ডিভাইসগুলি সেগুলি আমাদের দেশে পাওয়া যায়, এবং কিছু কিছু কোম্পানি ওনারা লফুল্লি এবং আইনগতভাবেই ওনারা আমাদের দেশে ইম্পোর্ট করেন এবং আমাদের দেশে এগুলি করাও হয়। ধন্যবাদ। অধ্যাপক আহসান হাবিব, আপনার কাছে জানবো যে যেমন ক্লিনিক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছে, নিমস তো আরও বড় প্রতিষ্ঠান, মানে সেখানে কিভাবে আছে, বা বিভাগীয় পর্যায়ের বা পুরনো মেডিকেল কলেজগুলোতেও আসলে কতটুকু সেবা মুভমেন্ট ডিসঅর্ডারের রোগীরা পাচ্ছে? দেওয়া হচ্ছে। আমি একদম স্পেসিফিক করে বলি, মানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখানে তো মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক চালু আছে সে 2002 সাল থেকে। সবচেয়ে পুরনো এটা, নিমস পরে হয়েছে, বাট যদি সবচেয়ে পুরনো বলি এবং সবচেয়ে অ্যাক্টিভ বলি সেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির যে মুভমেন্ট ডিসঅর্ডার, এটা নিমসের চেয়ে অনেক বেশি অর্গানাইজড, অনেক পুরনো। এটা নিমস অনেক পরে হয়েছে। নিমসেও মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক আছে। এর বাইরে কোথায় আছে? নিয়মিতভাবে ঢাকা মেডিকেল আছে, সলিমুল্লাহ মেডিকেল আছে, ময়মনসিংহ মেডিকেল আছে, চিটাগাং মেডিকেল আছে, রাজশাহী মেডিকেল আছে। এই পাঁচটাতে আছে। এই পাঁচটা জায়গায় অন্য আরও কিছু কিছু জায়গায় একজন মুভমেন্ট ডিসঅর্ডার জুনিয়র স্পেশালিস্ট, ও রিসেন্টলি তার পোস্টিং হয়েছে জেলা লেভেলে, কিন্তু তার নিজের উদ্যোগে সেই জেলা লেভেলে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক ওপেন করেছে। সেটার ছবিও আমাকে পাঠিয়েছে যে স্যার এটা আমরা মানে এটা নিয়ে চিকিৎসকদের মধ্যে কাজ করার আগ্রহ কেমন বাড়ছে, আপনারা যেমন করছেন? আগের চেয়ে অনেক বাড়ছে। আমি ডিভাইসের কথা আরেকটু বলে নেই, এটা বাদ পড়ে যাচ্ছে, না হলে জানবে না যে মুভমেন্ট ডিসঅর্ডারের কিছু কিছু জায়গায় যখন ট্রিটমেন্ট ফেইল করে তখন ডিপ ব্রেন স্টিমুলেশন নামে একটা সার্জারি আছে, ফাংশনাল নিউরোসার্জারি। এটা কিন্তু মুভমেন্ট ডিসঅর্ডারে একটা ভালো রোল প্লে করে। এটা কি পার্কিনসন্সের ক্ষেত্রে করে না, যে কোনো মানে কোথায় করে আমি স্পেসিফিক বলতেছি। পার্কিনসন ডিজিজে অ্যাডভান্স স্টেজে কাজ করে। ডিস্টোনিয়াতে যখন ট্রিটমেন্ট ফেল করে সেখানেই দেওয়া যায়। ডিস্টোনিয়া অনেকগুলো, তার মধ্যে আমি একটা উদাহরণ দিয়েছি যে ব্লেফারোস্পাজম বা হেমিফেশিয়াল স্পাজম বা সার্ভাইকেল ডিস্টোনিয়া, সেখানেই কাজ করে। অ্যাসেন্সিয়াল ট্রেমার যখন কোনো ক্রমেই চিকিৎসা করা যাচ্ছে না সেখানেই কাজ করে। এই জিনিসগুলো, তার মানে পার্কিনসন ডিজিজ, ডিস্টোনিয়া, ট্রেমর, এগুলোতে এই ডিপ ব্রেন স্টিমুলেশন যে সার্জারিটা আছে সেগুলো কাজ করে। ডিপ ব্রেন স্টিমুলেশন কেমন হয় বাংলাদেশের সংখ্যায়, যদি আপনি সীমিত পরিসরে ডিপ ব্রেন স্টিমুলেশনের কথা যদি বলি, আমি একদম গর্ব ভরে এবং সম্মান নিয়ে আমি একটি নাম উচ্চারণ করতে চাই, প্রফেসর টিপু আজিজ। উনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন ফাংশনাল নিউরোসার্জন ছিলেন। ওনার আত্মা শান্তি কামনা করি, উনি মারা গেছেন। উনি অক্সফোর্ডে চাকরি করতেন। উনি বাংলাদেশে এটি শুরু করেছিলেন। উনি শুরু করেছিলেন নিউরোসায়েন্স ইনস্টিটিউটে, যেমন ঠিক একই তার 2 দিন পরে প্রাইভেট সেক্টরে শুরু করেছিলেন SIBL হসপিটালে। সেই টিমে আমি ছিলাম, এবং আমরা যে 2টো রুগী করেছি সেই 2টো এখন আগের চেয়ে ভালো আছে। মানে আমার সৌভাগ্য হয়েছে আসলে ওনার সঙ্গে দেখা হওয়ার, ওনার ইন্টারভিউ করবার, মানে আমরা তাকে হারিয়ে ফেলেছি। তারপর থেকে এটা কন্টিনিউ হচ্ছে। আমরা ইন্ডিয়া থেকে ফাংশনাল নিউরোসার্জন এনে করাতাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বোঝেন যে একটু ইন্টারাপশন হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা বাংলাদেশে চালু রাখার। এই যে খরচের কথা বলছিলেন, একটিতে হচ্ছে যে আপনার তার আই জেনারেটিং পথটা আসলে বন্ধ হয়ে গেল, কিন্তু ওনাকে দীর্ঘদিন যে চিকিৎসা নিয়ে যেতে হয়, মানে এই খরচগুলো কোন কোন খাতে, পরীক্ষা নিরীক্ষাতে কত, ওষুধে কীরকম, ডিভাইসে কীরকম,
এবং এটি কতদিন পর্যন্ত চালিয়ে যেতে হয়? আসলে আমি একটা ডিজিজের উপরে বলি, পার্কিনসন ডিজিজের উপরে বলি। তো দেখা যায় পার্কিনসন ডিজিজে প্রথম দিকে ওষুধের পরিমাণ খুব বেশি লাগে না এবং সামান্য ওষুধে উনি খুব ফাংশনাল থাকে। অনেক পেশেন্টকে বোঝাও যায় না ওনার যে পার্কিনসন রোগে উনি ভুগছেন। কিন্তু যখন দেখা যায় 10 বছর 15 বছর পর ওষুধের পরিমাণ অনেক বাড়তে থাকে এবং উনি ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান এবং যখন দেখা যায় যে একটা পর্যায়ে 10-15 বছর পরে ওষুধেও ওনার কাজ হচ্ছে না বা ওষুধেও ওনার সাইড এফেক্ট শুরু হয়ে যাচ্ছে, তখন দেখা যায় আমার একটা সার্জারির কথা বললাম যে ডিপ ব্রেন স্টিমুলেশন, সেটা করতে হবে। তো ওষুধ তো বাজার মূল্যে পাওয়া যায়, আর যেটা দেখা যায় ডিপ ব্রেন স্টিমুলেশন সেটা একটু এক্সপেন্সিভ, কিন্তু আপনি যদি লং রান বা খুব ভবিষ্যতের কথা চিন্তা করেন, একজন কম বয়সী একজন মানুষ, ওনাকে আর একটু ফাংশনাল রাখতে হবে, কারণ দেখা যায় ফাংশনাল না রাখলে তো ওনার আয় সারা জীবনটাই নষ্ট হয়ে যাবে এবং হলে পারিবারিক সামাজিক সব জীবনই নষ্ট হয়ে যাবে। তো সেটার কথা যদি আমরা চিন্তা করি, ডিপ ব্রেন স্টিমুলেশন আসলে এখানে অনেক এফেক্টিভ। শুধু এফেক্টিভও না, ওনার কিছুটা লং রানে যদি আমি খরচের কথা চিন্তা করি, ওই ডিপ ব্রেন স্টিমুলেশনে কিন্তু আসলে খরচটা কম। যদি আমরা 10 বছর, আনুমানিক খরচ কেমন সরকারিতে যদি কেউ করাতে আসে? ওটা আসলে নির্ভর করে ডিভাইস ডিপেন্ড, ডিভাইসের উপর। এটা কোন মেড্রনিক্স পাওয়া যায় বা বস্টন সায়েন্টিফিক পাওয়া যায়। গভর্নমেন্ট এখানে কতদূর সাপোর্ট করে? ভালোই সাপোর্ট করে, এখানে বেশ সাপোর্ট। মানে ওই ডিপ ব্রেন স্টিমুলেশন এর ক্ষেত্রে মানে সরকার কোনো বরাদ্দ বা কিছু এরকম কি দেয়? তা তো দেয় না, না, এই মুহূর্তে কিনে নিতে হয়। কিনে নিতে হয়। আচ্ছা, ডাক্তার আহসান হাবিব, আমরা যদি চিকিৎসার কথা বাদ দিই, মানে এই রোগটা আমার জীবনে আমি আনতে চাই না, মানে সেখানে কি আমাদের কোনো প্রিকশন আছে কিনা? মানে প্রতিরোধ করা জি। উপায় আছে কিনা, এক কথায় যদি বলি না, এটা যদি হয়ে যায় হয়ে যাবে, প্রতিরোধ করার কোনো কিছু নাই। সুযোগই নাই, কিচ্ছু মানে হলে আপনাকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে। শুধু একটি ক্ষেত্রে আমি বলি যে সেগুলো তো সম্ভব না, যে উইলসন ডিজিজে, এটা আমি একটু বুঝে বলি যে উইলসন ডিজিজ অটোজোমাল রেসেসিভ একটা অসুখ। এটার টার্মটা এরকম যে মানুষের একটা রোগের জন্য বা কোনো কোনো ক্ষেত্রে বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন লাগে। এই এক জোড়া জিনের একটা আসে বাবা থেকে, একটা আসে মা থেকে। তো যখন একটা জিনের ত্রুটির কারণে অসুখ হয়, সেটাকে বলে অটোজোমাল ডমিনেন্ট। আর যখন দুটো জিনের মানে এক জোড়ার দুটো জিনই ত্রুটিপূর্ণ থাকতে হয়, ওটাকে বলে অটোজোমাল রেসেসিভ। তো অটোজোমাল রেসেসিভ অর্থ তার মানে বাবার কাছ থেকে একটা পাইতে হবে ত্রুটিপূর্ণ, মায়ের কাছ থেকে পাইতে হবে একটা ত্রুটিপূর্ণ। তাহলে সন্তানের ক্ষেত্রে দুটি জিনই ত্রুটিপূর্ণ হলে তাহলে ওর উইলসন ডিজিজ হবে। এখন আমাকে স্ক্রিনিং করতে হবে যে বাবা এবং মায়ের অটোজোমাল রেসেসিভ উইলসন ডিজিজের জিন আছে কিনা, তাহলে তাদের সন্তান নেওয়ার আগে আমার স্ক্রিনিং করতে হবে। সেইটা অনেক ব্যয়বহুল, বাংলাদেশে এটা সম্ভব না, বিশ্বে এটা করা যাচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার নাইম আনোয়ার, আপনার কাছে জানবো যে মানে এই রোগটি কি আসলে এমন কিনা যে এই রোগটা জীবনের সঙ্গে থাকবে, আবার আপনি জীবনকে চালিয়ে নিয়ে যেতেও পারবেন, মানে এরকমও কোনো আশার বিষয় আছে কিনা? অবশ্যই আমরা এই রোগটা নিয়ে হয়তো অনেক বেশি কনসার্ন হচ্ছি, কারণ হয়তো দেখা যায় 10 বছর 20 বছর পরে আমাদের ডিজেবল করে ফেলে, খুব খারাপ করে ফেলে। কিন্তু আমরা কি এভাবে চিন্তা করেছি যে অনেক মানুষের তো দেখা যায় 30 বছর বয়সে ডায়াবেটিস হয় বা হাইপারটেনশন হয়, উনি তো একটু লাইফস্টাইল মডিফিকেশন করে রেগুলার খাবার দাবার কন্ট্রোল করে এক্সারসাইজ করে উনি তো ডায়াবেটিস হাইপারটেনশন কন্ট্রোল করে করছেন, জীবন চালিয়ে যাচ্ছেন। সামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিক সব রকম কর্মক্ষেত্রে উনি ঠিক আছেন। তো এই রোগের ক্ষেত্রেও আসলে সম্ভব। এই রোগ হলে যে একেবারে আমি শেষ হয়ে গেলাম, ডিজেবল হয়ে গেলাম, আমার সব লাইফের সব কিছু বন্ধ হয়ে গেল, সেটা নয়। এগুলো কাজ করা যায়। হয়তো মেডিসিন অন্যান্য রোগ থেকে একটু বেশি নিতে হতে পারে, কখনো অন্য ডিভাইসেরও সাহায্য নিতে হতে পারে, কিন্তু সম্ভব। এই রোগ হলে আমাদের এরকম যদি রোগ হয়, ভেঙে পড়ার কিছু নেই। এটা আসলে আমাদের লাইফের একটা পার্ট। এটার মাধ্যমে আমাদের সব কিছু খুব সুন্দর মতোই চলবে, একেবারে ভেঙে পড়ার কিছু নেই। না কিন্তু
অধ্যাপক হেলাল, আপনার কাছে জানতে চাই যে মানে যেহেতু এটা 20 বছর পর্যন্ত সময় নিচ্ছে, একটা দীর্ঘ সময় ধরে তারপরে আপনাকে পর্যদস্ত করছে, তাই না? সেক্ষেত্রে আমাকে খুব দ্রুত যদি আমি এটা ধরে ফেলতে পারি, দ্রুত যদি ওই মূল জায়গায় চলে আসি, তাহলে কি আমার সাফারিংস অনেক কমে গেল কিনা? অবশ্যই অনেক কমে যাবে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি এবং আর্লি ট্রিটমেন্ট করি, সাফারিংস একেবারেই কমে যাবে। আবার আপনি যেটা বললেন যে 20 বছর, সব রোগের ক্ষেত্রে কিন্তু 20 বছর লাগে না, কিছু কিছু ক্ষেত্রে 5 বছরে ডিজেবল হয়ে যাবে, এরকমও আছে। আচ্ছা, কাজে আর্লি ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি আমরা ধরতে পারবো এবং চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করতে পারবো তত ভালো রোগীর জন্য, এবং চলনসই থাকবে, রোগীর সারা জীবন চলনসই। এই যে মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে তো আসলে সিআরপিও কাজ করে, তাদের সাথে কি মানে আপনাদের এই রোগের কোনো সম্পর্ক, তারা ট্রিটমেন্টে কোনো কাজ করে? তারা স্পেসিফিক মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে কাজ করে না, তারা শুধুমাত্র প্যারালাইসিস যখন হয়ে যায়, মানে অবশ হয়ে যায় কোনো, সেটা নিয়ে তারা মূলত স্ট্রোক রিলেটেড গুলো নিয়েই কাজ করে। আপনাদের এখান থেকে তো প্যারালাইসিস হতে পারে? হয় না, প্যারালাইসিস হয় না। প্যারালাইসিস হয় না, আচ্ছা। কিন্তু হাত পায়ের শক্তি কমে যায়, কিন্তু প্যারালাইসিস বলতে যেটা বলা হয় মেডিকেল টার্মে, সেটা হয় না। আচ্ছা, আমি ডাক্তার নাইম আনোয়ার আপনার কাছে জানতে চাই যে এমন রোগীও কি আছে যে আপনাদের কাছে যথাসময়ে আসছে, ট্রিটমেন্ট নিছে, পরে আবার থেমে গেছে, আবার রোগ বেড়ে গেছে, এই ঘটনাগুলো ঘটে কিনা? হ্যাঁ, এগুলি সচরাচর ঘটে, দেখা যায়। অনেক সময় আমাদের দেশে ট্রিটমেন্টে উনি স্যাটিসফাই হন না, বাইরে যান, আবার অনেক ডাক্তার চেঞ্জের কারণে দেখা যায় এরকম হয়। এবং আর্লি, স্যার যেটা বললেন, আর্লি রোগ ধরাটা খুব জরুরি, কারণ কিছু কিছু এক্সপেরিমেন্টাল ড্রাগে হয়তো দেখা যায় আমরা যে ডিজেনারেটিভ মানে নষ্ট হয়ে যাওয়ার যে প্রসেসটা, সেটা কিছু হলেও কমাতে পারি, সেরকম ওষুধও আছে। আচ্ছা, কিন্তু এটা তো ঠিক অধ্যাপক আহসান হাবিব যে মানে মুভমেন্ট ডিসঅর্ডার বিশেষজ্ঞ নাই, কিন্তু নিউরো মেডিসিন বা নিউরো সার্জন অন্তত তারা দুজন তো অন্তত এটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারেন, তাই না? সহজে করতে পারে, নিউরোলজিস্টরা খুব সহজেই পারে, খুব সহজেই পারে। এবং বাংলাদেশে তো এখন নিউরোলজিস্টের সংখ্যা অনেক, 400 পার হয়ে গেছে। তাহলে তো এটা খুব স্বাভাবিকভাবে এটা ডায়াগনোস হওয়া উচিত। প্রতিটা ডিস্ট্রিক্টে, ছোট ডিস্ট্রিক্ট যেগুলো 64টা ডিস্ট্রিক্ট, আমি বলবো প্রায় 64টা ডিস্ট্রিক্টেই এখন নিউরোলজিস্ট অ্যাভেইলেবল, এবং আমরা রেফারাল রোগী পাই, জুনিয়র নিউরোলজিস্টরা পেরিফেরি থেকে আমাদের কাছে রেফার করে, কাজে কিছুটা তো উন্নতি হয়েছে। আমি শেষ প্রশ্ন ডাক্তার নাইম আনোয়ার, যেই অবস্থায় আমরা আছি মানে মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে, আগামী দিনে আসলে আমাদের চ্যালেঞ্জ কি, বা কি করলে আসলে এটি মানুষের কাছে পৌঁছানো যাবে এই তথ্যগুলো? আমরা এখন যে অবস্থায় আছি, আমার মতে চ্যালেঞ্জ হলো জনসচেতনতা। দেখা যায় অনেক পেশেন্ট একেবারে লাস্ট স্টেজে এসে আমাদের কাছে হাজির হন, তখন তার জন্য আমাদের তেমন কিছু করার থাকে না। তো এটা আমার অনুরোধ থাকবে যথাযথ কর্তৃপক্ষ এবং স্পেশালি মিডিয়া, আপনাদের অনেক বড় রোল রয়েছে, একটু ইনফরমেশনটা যাতে ছড়িয়ে দেওয়া। কিন্তু অধ্যাপক হেলাল, আমি শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে তবে আপনাদের এক্সপ্যানশনও তো প্রয়োজন, যেহেতু আপনার নিউরোলজিস্ট আছেই 64টা জেলাতে, মানে তারাও তো এই ক্লিনিকগুলো বাড়ানো, সেন্টারগুলো বাড়িয়ে নিয়ে যাওয়া, পুরনো মেডিকেল কলেজ পর্যন্ত যাওয়া, মানে এইটির প্রয়োজনীয়তাও বা কতটুকু? খুবই আছে, এবং আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি, সবগুলো মেডিকেল কলেজে যেন মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক। সোসাইটি চেষ্টা করছে? এটা সোসাইটি থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ একটি বিষয়কে এত চমৎকার করে আমাদের কাছে পরিবেশন করবার জন্য। আপনারা বুঝতেই পারছেন মুভমেন্ট ডিসঅর্ডার খুব সহজে আসলে বোঝা যায়, কিন্তু আমরা সারাদিন সোশ্যাল মিডিয়াতে থাকি, টেলিভিশনের মধ্যে হয়তো আছি, কিন্তু এই আলোচনাগুলো আমরা স্কিপ করে যাই, বা আমার পরিবারে আমার বাবা মায়ের, ভাইয়ের, আত্মীয় স্বজনের, দাদার কারো না কারো এই সমস্যাগুলো কিন্তু আমাদের এই সার্কেলের মধ্যে আছে, কিন্তু আমি কখনো ভাবি নাই যে এটা একটা রোগ। এটি আসলে রোগ কিনা, তিনি আসলেই সমস্যায় আছেন কিনা, এটা জানার জন্য অন্তত একজন নিউরোলজিস্ট, যদি তিনি সমস্যায় থেকে থাকেন, তাহলে একজন মুভমেন্ট ডিসঅর্ডার স্পেশালিস্টের কাছে আসলে তার জীবনটা অন্তত সহজ হয়ে যাবে। এবং আপনারা সেই কাজটি করুন, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।